বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের সবগুলো আসরে খেলেছে একটি মাত্র দেশ। কোন দেশ? ফুটবল নিয়ে যখন মাতামাতিটা শুরু হয়, শৈশব কৈশোরে অ আ ক খ শেখা যখন শুরু হয়, তখন আমার মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম এই একটি প্রশ্ন কমন থাকে, ব্রাজিল। এবং এখন যে এই অবস্থা, তাতে করে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব মিস করার কোনো সুযোগ ইভেন খুব 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 খারাপ সময়ের ব্রাজিলেরও আর নেই। তারপরও আনুষ্ঠানিকতা বলে তো একটা ব্যাপার রয়েছে, সেই আনুষ্ঠানিকতা এখন সম্পূর্ণ করে ফেলল ব্রাজিল। কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল তার অধীনে দ্বিতীয় ম্যাচটাতে 2026 বিশ্বকাপ খেলাটা তারা নিশ্চিত করে ফেলল প্যারাগুয়ের বিপক্ষে 100 গোলের জয়। কেন এটা আসলে মিস করার কোনো উপায় নেই, কেননা এখনকার ওয়ার্ল্ড কাপটা হয়ে যাচ্ছে 2026 থেকে 48 দলের বিশ্বকাপ। এই লাতিন আমেরিকা অঞ্চলে যে 10টা দল খেলবে, তার মধ্যে 6টা দল সরাসরি কোয়ালিফাই করবে, 7 নাম্বার দলেরও প্লে অফ খেলার সুযোগ থাকবে। সো ব্রাজিলের খুব খারাপ সময়ও তারা নিশ্চয়ই শেষ 3 দলের মধ্যে থাকবে না। এবং এইবার তাদের যেই খারাপ সময়, এরকম খারাপ সময় তো স্মরণতীতকালে যায়নি, দেখা যায়নি ব্রাজিল ফুটবলে, তারপরও তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেললো। কিন্তু এই ম্যাচটা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। কার্লো অ্যানচেলত্তির যে অধীনে ব্রাজিল দ্বিতীয় ম্যাচ খেললো, নিজেদের দেশের মাটিতে প্রথম ম্যাচ খেললো, সেইখানটাতে পুরনো ব্রাজিলের কিছুটা ছোঁয়া দেখা গিয়েছে, কিছু ঝলক দেখা গিয়েছে। সেইটা 1-0 গোলের স্কোর লাইন যতটা না বোঝাচ্ছে, মাঠের ফুটবলে ব্রাজিল তার চেয়ে বেশি করে বুঝিয়ে দিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা, তাদের তো ওয়ার্ল্ড কাপে এই অঞ্চলের টপ টিম হিসাবেই খেলাটা আগেই কনফার্ম করেছে, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ফলে তাদের জন্য এখন আর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো অত গুরুত্বপূর্ণ না। এরপরও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটাতে তারা হেরে যেতে বসেছিল, গোল খেয়ে পিছিয়েছিল, এনজো ফার্নান্ডেজের লাল কার্ডে তারা 10 জনের দলে পরিণত হয়েছিল। এরপরে তারা ওই গোলটা, আলমেইদার গোলটা শোধ করে দিয়েছেন। ফলে আর্জেন্টিনাও হারেনি, তারা ড্র নিয়েই ম্যাচটা শেষ করতে পেরেছে। ব্রাজিলের জন্য বরং ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, আনচেলত্তির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই যে ব্রাজিলের তো প্রতিভাবান ফুটবলারদের অভাব নেই, তারা ক্লাব ফুটবলও দাপিয়ে বেড়ান, কিন্তু ন্যাশনাল টিমে এসে তারা বিবর্ণ হয়ে যান। ভিনিসিয়াস জুনিয়রের কথা বলা যায়, তিনি সেই 6 বছর আগে ডেবু হয়েছে। আনচেলত্তির দায়িত্ব নেওয়ার সময় 39 ম্যাচে তার মাত্র 6 গোল ছিল, এবং আনচেলত্তি তখন বলেছিলেন যে ব্রাজিলের জার্সি গায়ে এখন পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেনি, এখন দেখাবে, সামনে দেখাবে। কিন্তু তার অধীনে প্রথম যে ম্যাচটা ইকুয়েডরের বিপক্ষে, ওইটাতে ভিনিসিয়াসও যেমন কিছু দেখাতে পারেননি, ঠিক তেমনি পুরো ব্রাজিলও খুবই নিষ্প্রভ ছিল। প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটাতে বরং ব্রাজিল জ্বলে উঠেছে, এবং সেই জায়গাটাতে একাদশে যে তিনি 3টা চেঞ্জ এনেছেন, ম্যাথিয়াস কুনহাকে খেলিয়েছেন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে এখানে এনেছেন, এবং রাফিনিয়াকে এনেছেন। এই 3টা চেঞ্জে ব্রাজিলের অ্যাটাকটা বরং অনেক বেশি শার্প দেখিয়েছে। এবং ব্রাজিল প্রথমার্ধের একদম লাস্ট মিনিটটাতে গিয়ে 44 নম্বর মিনিটে শেষ সময় গিয়ে তারা গোলটা পেয়েছে, এবং সেই গোলটাও একটা খুবই টিপিক্যাল ব্রাজিলিয়ান মুভ। আপনি গোলকিপার অ্যালিসন থেকে শুরু করে 6-7 জন ঘুরে বলটা কিন্তু ফাইনালি গিয়ে ভিনিসিয়াসের কাছে আসে। হ্যাঁ, ঠিক তার আগে রাফিনিয়া যখন 3 ডিফেন্ডারের মাঝখান থেকে বলের নিয়ন্ত্রণটা তিনি প্রায় হারিয়ে ফেলেছিলেন, ওই সময় এসে এইটা কুনহা বলটাকে নিয়ে সাইডে গিয়ে যে কাটব্যাকটা করেছেন, সেইখানে পায়ে স্পর্শ লাগিয়ে ভিনিসিয়াস তার গোলটা করে ফেললেন ব্রাজিলের জার্সিতে। তার এটা 7 নাম্বার গোল 41 নাম্বার ম্যাচে। আনচেলত্তির অধীনে সেকেন্ড ম্যাচে ফার্স্ট গোল, আনচেলত্তির এরাতেই ব্রাজিলের ফার্স্ট গোল। এভাবে বলতে পারেন যে রিয়াল মাদ্রিদে তিনি যেমন ভিনিসিয়াসের সেরাটা বের করে এনেছিলেন যে ব্রাজিলের জার্সিতে, সেটা তিনি পারবেন কিনা, এই চ্যালেঞ্জে তিনি এবং ভিনি জিতবেন কিনা, তার একটা আমরা গ্লিমস এই ম্যাচটাতে দেখতে পেলাম। ইনফ্যাক্ট তার আগেই ব্রাজিলের এগিয়ে যাওয়া উচিত ছিল। ভিনিসিয়াস একটা খুবই সুবর্ণ সুযোগ, এখানে পায়ে ছোঁয়া লাগালেই হতো, সেইটা তিনি মিস করেছেন। কুনহা একটা হেডার মিস করেছেন। সেকেন্ড হাফও বেশ কিছু সুযোগ ব্রাজিল মিস করেছে, কিন্তু ব্রাজিলের মতো ফুটবল কিছুটা খেলতে পেরেছে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট যে জায়গা, সেটা হচ্ছে টানা 2টা ম্যাচে ব্রাজিল ক্লিন শিট রেখেছে, টানা 2টা ম্যাচে ব্রাজিল গোল খায়নি। এখন কিন্তু ব্রাজিলকে হরে ধরে লোকজন গোল দিয়ে দেয়, মানে প্রতিপক্ষ দলটা গোল দিয়ে দেয়। আমি কোথায় জানি দেখছিলাম যে 2022 সালে সেই ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের পর আর কখনো ব্রাজিলের টানা 2টা ম্যাচে তারা ক্লিন শিট রাখতে পারেনি। ফলে আনচেলত্তির অধীনে শুরুতেই এসে তিনি এই যে ডিফেন্স ঠিক করা, তারপরে এই অ্যাটাকেও ফ্লুইডিটি ছিল, এই ম্যাচটাতে অন্তত পক্ষে দেখা গিয়েছে। সো সেই জায়গাটাতে ব্রাজিলের সমর্থকদের আশা
বলার অনেকখানি জায়গা এখানটাতে রয়েছে। এই জয়ের ফলে হয়েছে কি যে ব্রাজিলের 16 ম্যাচ শেষে তাদের 25 পয়েন্ট হয়ে গিয়েছে এবং ঠিক আগেই যেহেতু উরুগুয়ে তাদের ম্যাচটাতে ভেনিজুয়েলাকে হারিয়ে দিয়েছিল, ভেনিজুয়েলা পয়েন্ট টেবিলে 7 নম্বরে রয়েছে, তাদের পয়েন্ট 18, অর্থাৎ তাদের হাতে থাকা যে দুইটা ম্যাচ সেই দুইটা ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট সর্বোচ্চ 24 হতে পারবে। ফলে ব্রাজিল এই ম্যাচ জয়ের কারণে তাদের পয়েন্ট যখন 25 হয়ে গেল তখন তাদের 7 নম্বর দলের সর্বোচ্চ 24 হতে পারে, তার মানে টপ 6-এ ব্রাজিলের থাকাটা নিশ্চিত। তার মানে 2025 ওয়ার্ল্ড কাপ খেলা, 26-এর ওয়ার্ল্ড কাপ খেলাটা ব্রাজিলের একেবারে নিশ্চিত হয়ে গেল। পরে ইকুয়েডরও নিজেদের ম্যাচটা ড্র করে তারাও তৃতীয় দল হিসাবে এই অঞ্চল থেকে ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত করেছে। আমার মনে হয় এখানটা 24 পয়েন্ট করে রয়েছে যে এই অঞ্চলে প্যারাগুয়ে এবং উরুগুয়ে, আর হচ্ছে গিয়ে 22 পয়েন্ট রয়েছে কলম্বিয়ার। এই তিনটা দলেরও আসলে ওয়ার্ল্ড কাপ খেলাটা প্রায় নিশ্চিত হবে বলতে পারি, কি কেননা হাতে থাকা দুটা ম্যাচে তাদের ওই যে বললাম ভেনিজুয়েলা যদি নিজেদের দুইটা ম্যাচ জেতেও তারপরেও এই তিনটা দল তারা নিজেদের ওই যে শেষ দুইটা ম্যাচ থেকে 1 পয়েন্ট আর 3 পয়েন্ট পেলেই সেটা আসলে নিশ্চিত হয়ে যাবে। তো ব্রাজিলের জন্য এটা আসলে সব দিক থেকে খুবই ইম্পর্টেন্ট একটা জয়। পরে যখন তারা ন্যাশনাল টিমের ফিক্সারে ফিরবে তার আগে এটা খুব গুরুত্বপূর্ণ জয়। আর্জেন্টিনার জন্য হয়তো সেটা নয়, কিন্তু তারা এর আগে তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা নিশ্চিত হয়ে গিয়েছে। তাদের 35 পয়েন্ট এই ম্যাচে ড্রর কারণে কলম্বিয়ার বিপক্ষে কিন্তু তারা শুরুতেই পিছিয়ে পড়েছে এবং লুইস দিয়াজ একটা ফ্যান্টাস্টিক একটা গোল করেছেন। আর্জেন্টিনাকে তিনি বরাবরই ভুগিয়ে থাকেন এবং এই ম্যাচটাতেও তার যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, একটা যে 16 রানে গোলটা করেছেন 3-4 জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে দৌড়ে গিয়ে, ওইটা ছিল ব্রিলিয়ান্ট একটা রান ছিল। আর যখন লিওনেল মেসি ছিলেন, আজকে ম্যাচে 11-এ তিনি ছিলেন, শুরুতেই ছিলেন, কিন্তু যখন ওই যে ম্যাচের 20 মিনিটের মতো বাকি, ওই সময় ইনজো ফার্নান্দেসের একটা হাই বুটে একটা ফাউল করেছিলেন, কলম্বিয়ার ওই প্লেয়ারের মাথায় বুট লেগেছিল, তাকে রেড কার্ড দেখে এনজোকে যখন বের করে দেওয়া হয় 10 জনের দলে আর্জেন্টিনা পরিণত হয়েছে, লিওনেল মেসি নেই, ফলে তাদের 1-0 গোলে তারা পিছিয়ে রয়েছে, ম্যাচটা তারা হারতেই পারতো। ওইখান থেকে আলমেইদার গোলটাতে যে তারা ম্যাচে ড্র নিয়ে 1 পয়েন্ট নিয়ে শেষ করেছে লিওনেল স্ক্যালোনির দলের জন্য, সেইটাও আসলে একটা হিউজ ক্রেডিট। কিন্তু স্ক্যালোনির দল তো ধরেন একটা ট্র্যাকের মধ্যে রয়েছে, তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেই দলটারই মোটামুটি নিউক্লিয়াস ধরে রেখে স্ক্যালোনি এগিয়ে যাচ্ছেন এবং নেক্সট ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনা মানে ওভারওয়েলমিং ফেভারিট হিসেবেই শুরু করবে বলে আমার কাছে মনে হয়, যে একেবারে খুব টপ ফেভারিট হিসেবে শুরু করবে। তবে ব্রাজিল ফুটবল যে গতি হারিয়েছে, ব্রাজিল ফুটবল যে পথ হারিয়েছে, সেই হারানো পথ থেকে ব্রাজিলকে আবার পথের দিশা ফেরানোর জন্য কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম ম্যাচটার পর সেটা নিয়ে অনেক একটা ফ্রাস্ট্রেশনের জায়গা ছিল ইকুয়েডরের বিপক্ষে, সেইটা আনচেলত্তির দল খুব ভালো খেলতে পারেনি, কিন্তু সেকেন্ড ম্যাচে আনচেলত্তি তার ওই ছাপটা টিমের খেলার উপরে রাখতে পেরেছেন। ব্রাজিলের খেলার যেমন অনেক সাবলীলতা বেড়েছে, গতি বেড়েছে, তাদের ওই ফুটবল সৌন্দর্যটাও এখন দেখা গেছে এই ম্যাচটা অনেক, যদিও মাত্র 100 গোল স্কোর লাইন, কিন্তু এই ম্যাচে ব্রাজিল যেভাবে জিতেছে তার চেয়ে বড় কথা ব্রাজিল যেভাবে খেলেছে, টানা দ্বিতীয় ম্যাচে কোনো গোল না খেয়ে, এবং এই ম্যাচে যে অ্যাটাকিং ফ্লুইডিটি তারা দেখিয়েছে, তাতে করে ব্রাজিল সমর্থকরা কার্লো আনচেলত্তির উপরে আরেকটু বেশি আশা করতেই পারেন।